সারা বিশ্বের কাছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক এবং ধর্মীয় সহ বহু কারণেই বিশাল গুরুত্ব বহন করে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দুটো শক্তিশালী দেশ ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা বিশ্ব মিডিয়ার কল্যাণে কারও অজানা নয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আমরা গতানুগতিক যুদ্ধের ক্ষয়ক্ষতি কিংবা কে কোথায় কয়টি মিসাইল কয়টি রকেট নিক্ষেপ করলো এগুলো নিয়ে নয়, আমরা আজকে আলোচনা করব ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। আর সাথে সামান্য আলোচনা থাকবে সামরিক দিক থেকে আসলে কোন দেশটি একটু বেশি এগিয়ে। চলুন তাহলে শুরুতেই একটি ভিডিও বার্তা দিয়ে আলোচনা এগিয়ে নেওয়া যাক। আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে সাথে থাকবেন। আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার। পুরো ভিডিওটি তৈরি করতে আমরা উইকিপিডিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালের সহায়তা নিয়েছি। একটি ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, গত কয়েক দশক ধরে যে অশুভ ও নিপীড়ক শাসক গোষ্ঠী আপনার ঘাড়ে চেপে বসে আছে তাদেরকে নামানোর সময় এসেছে। আপনারা আপনাদের পতাকা এবং ঐতিহাসিক উত্তরাধিকারের ছায়াতলে আসুন। নিপীড়নবাদী শাসন থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হন, আওয়াজ তুলুন। যে সুযোগ আপনাদের সামনে এসেছে তাকে গ্রহণ করুন। তিনি আরও বলেন, ইরানে আমরা যে সামরিক অভিযান শুরু করেছি তা সেখানকার জনগণের বিরুদ্ধে নয়। আমাদের সামরিক অভিযান ইরানের পরমাণু হুমকি ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে। প্রসঙ্গত, গত 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলি বাহিনী IAF। এতে নিহত হয়েছে অন্তত 78 জন এবং আহত হয়েছেন প্রায় আরও 300। প্রিয় দর্শক, এখানে একটি ব্যাপার লক্ষণীয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঐতিহাসিক ছায়াতল এবং নিপীড়ন থেকে মুক্তি বলতে আসলে কি বুঝিয়েছেন। চলুন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক। এর সাথে জড়িয়ে আছে শত বছরের পুরনো ইতিহাস। তখন ইরানের শাসন ক্ষমতা ছিল রাজতান্ত্রিক। রাজবংশটি প্রায় 1920-এর দশকের গোড়ার দিকে কাজার রাজবংশকে প্রতিষ্ঠিত করে। এর সূচনা হয় 14 জানুয়ারি 1921 সালে, যখন 42 বছর বয়সী সৈনিক রেজা খানকে ব্রিটিশ জেনারেল এডমন্ড আয়রনসাইড ব্রিটিশ চালিত পার্সিয়ান কসাক ব্রিগেডের নেতৃত্বে পদোন্নতি দিয়েছিলেন। প্রায় 1 মাস পরে ব্রিটিশ নির্দেশনায় রেজা খানের কসাক ব্রিগেডের 3 থেকে 4 হাজার শক্তিশালীর একটি দল তেহরানে পৌঁছে, যা 1921 সালের পারস্য অভ্যুত্থান হিসেবে পরিচিত হয়। দেশের বাকি অংশ 1923 সালের মধ্যে দখল করা হয় এবং 1925 সালের অক্টোবরের মধ্যে মজলিস আহমদ শাহ কাজারকে ক্ষমতাচ্যুত করতে এবং আনুষ্ঠানিকভাবে নির্বাসনে সম্মত হয়। মজলিস 1906 সালের পারস্য সংবিধান অনুসারে 1925 সালের 12 ডিসেম্বরে রেজা পাহলভিকে ইরানের নতুন শাহ হিসাবে ঘোষণা করে। প্রাথমিকভাবে পাহলভি দেশটিকে একটি রাজতন্ত্র হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করেছিলেন, যেমনটি তার সমসাময়িক আতাতুর্ক তুরস্ককে করেছিলেন। কিন্তু ব্রিটিশ এবং ধর্মগুরুদের বিরোধিতার মুখে এই পরিকল্পনাটি ত্যাগ করেন। রাজবংশটি 1925 থেকে 1953 সাল পর্যন্ত সাংবিধানিক রাজতন্ত্রের একটি রূপ হিসাবে 28 বছর ইরানে শাসন করেছিল এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে উৎখাত করার পরে 1979 সালে রাজবংশটি নিজেই উৎখাত না হওয়া পর্যন্ত আরও 26 বছর ধরে আরও স্বৈরাচারী রাজতন্ত্র হিসাবে শাসন করেছিল। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের সময় শাহ আহমদ রেজা পাহলভি ক্ষমতা হারান এবং দেশ থেকে পালিয়ে যান। পরে তিনি মিশরে আশ্রয় নেন। তার শাসনকালকে স্বৈরাচারী ও পশ্চিমাপন্থী হিসাবে বিবেচনা করা হতো। 1979 সালের পর থেকে ইরানে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে কট্টর ডানপন্থী দল এখন পর্যন্ত ইরানের শাসন ক্ষমতায় রয়েছেন। 80-র দশকের পর থেকে ইরান নিজেরাই চেয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধ করে বিদ্যুৎ উৎপাদন খাতে দেশটির সক্ষমতা বাড়াতে। কিন্তু পশ্চিমা বিশ্বসহ ইসরায়েল মনে করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র করে ইরান প্লুটোনিয়াম উৎপাদন করতে সক্ষম হবে, যা পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান। গত 3 দশক ধরে ইরানকে এই প্রকল্প থেকে ফিরিয়ে আনা যায়নি। ওদিকে আবার 80-র দশকে ইসরায়েল লেবানন সংঘাতের সময় ইরান সরাসরি লেবানিজ হিজবুল্লাহকে সহায়তা দিয়েছিল। তবে মজার ব্যাপার হল 1982 থেকে 1988 সালের ইরান ইরাক যুদ্ধে ইসরায়েল কিন্তু ইরানকে সহযোগিতা করেছিল। ইরান বরাবরই স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে এবং PLO এর প্রধান হিসাবে ইয়াসির আরাফাত সর্বপ্রথম ইরান সফর করেছিলেন এবং ওই সফরকালেই ইরান ইসরায়েলের সাথে সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে এবং ইসরায়েলের দূতাবাস বন্ধ করে তাদের রাষ্ট্রদূতদের বহিষ্কার করে।
বর্তমানে হামাসকে বিভিন্ন ধরনের সহায়তার অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। মোদ্দা কথা হলো, ইসরায়েল ইরানকে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হুমকি মনে করে। এই হলো মোটামুটি যুদ্ধের প্রেক্ষাপট। প্রিয় দর্শক, চলুন এক নজরে দেখে আসা যাক ইরান ইসরায়েল যুদ্ধে কার সক্ষমতা বেশি। সামরিক শক্তিতে কে এগিয়ে আছে সেটি মূলত হিসাব করা যায় গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের প্রতিবেদন দেখে। আসুন দেখা যাক 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের প্রতিবেদনে কি আছে। ইসরায়েল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী এই মুহূর্তে 145টি দেশের মধ্যে 15তম অবস্থানে রয়েছে ইসরায়েল। জাতীয় বাজেট থেকে এই দেশটির সামরিক খাতে ব্যয় $2,440 কোটি মার্কিন ডলার। ইসরায়েলের সামরিক বাহিনীতে নিয়মিত সেনা রয়েছে 6,70,000 এবং রিজার্ভ সেনা রয়েছে 4,65,000। আরও রয়েছে 146টি সামরিক হেলিকপ্টার, 852টি যুদ্ধ বিমান। স্থলসীমা গুড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েলের রয়েছে 1370টি ট্যাঙ্ক, মোট 43,403টি সাজোয়া যান। এছাড়াও রয়েছে 800টি আর্টিলারি সিস্টেম সহ 500 সাবমেরিন। ইরান সামরিক খাতে ব্যয়ের দিক থেকে পিছিয়ে থাকলেও গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের বর্তমান অবস্থান ইসরায়েলের থেকে এক ধাপ পিছিয়ে, অর্থাৎ 16তম অবস্থানে। সামরিক খাতে দেশটির ব্যয় 995 কোটি মার্কিন ডলার। ইরানে নিয়মিত সেনাবাহিনী রয়েছে 11,80,000 এবং রিজার্ভ সেনা রয়েছে 3,50,000-এর মতো। 773টি যুদ্ধ বিমান এবং 119টি সামরিক হেলিকপ্টার নিয়ে ইসরায়েল থেকে পিছিয়ে থাকলেও স্থলসীমায় আঘাতের দিক থেকে অনেক এগিয়ে আছে ইরান। ইরানের রয়েছে 1,996টি ট্যাঙ্ক সহ 66,765 সাজোয়া যান। আর্টিলারি সিস্টেমও বেশি রয়েছে ইরানের কাছে। তাদের মোট 1355টি আর্টিলারি সিস্টেম, 100টি যুদ্ধ জাহাজ এবং 60টি ফ্রিগেট রয়েছে। এছাড়াও দেশটিতে 60% পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে, যা দ্বারা 15টি ওয়ারহেড বানানো সম্ভব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই আশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।